এবার বাকি যে শব্দের অর্থগুলো ছিল সেগুলো আমরা একটু তোমাদেরকে দেখাই। সেই শব্দের অর্থগুলো হচ্ছে আমরা এর আগে কিন্তু অনেক শব্দ দিয়েছি, আর বাকি কয়েকটা আছে 6টা। মোট হচ্ছে আগে দিয়েছি 13টা, আর এই হচ্ছে 6টা। 13 মোটামুটি আমরা 19টা মতো শব্দের অর্থ পড়লে আশা করা যায় আমাদের ডব্লিউএস কোর্সের 100 মার্ক অ্যান্সার করতে পারে। সে বিষয়গুলো কি কি? কারণ যদি বোঝায়, কোনো কিছু কারণ হতে পারে, যদি কারণ বোঝায় সেখানে আমরা হয় ব্যবহার করবো। যদি সেন্টেন্সটা থেকে আমরা বুঝতে পারি যে এটা কারণ হচ্ছে, তখন আমরা সেখানে হয় ব্যবহার করবো। তারপর হচ্ছে দূরত্ব, মানে এক জায়গা থেকে আরেক জায়গার ডিস্টেন্সটা কেমন। যেমন ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব কত, বা ঢাকা থেকে খুলনার দূরত্ব কত, চট্টগ্রাম থেকে বেনাপোলের দূরত্ব কত, এরকম যদি কোনো জায়গা থেকে ডিস্টেন্স বোঝায় তাহলে আমরা সেখানে ব্যবহার করবো হাউ ফার। আচ্ছা, এবার কার সাথে বা কার দ্বারা, বা আমরা এমন বলতে পারি যে পরোক্ষভাবে যদি কোনো ব্যক্তি বোঝায়, পরোক্ষভাবে, বা ব্যক্তিটা যদি অবজেক্ট আকারে রূপান্তর বুঝতে পারি, তখন আমরা সেখানে হুম ব্যবহার করবো। বিষয়টা খেয়াল রেখো। অবশ্যই কার সাথে কার দ্বারা বা কার এরকম বোঝালে, বা পরোক্ষভাবে যদি কোনো ব্যক্তি বোঝাই বা অবজেক্ট যদি ব্যক্তি হয়, তাহলে সেখানে আমরা হুম ব্যবহার করবো। তারপরে বিষয়টা দেখে সরাসরি যদি ব্যক্তি কোনো নাম, যেটা আমরা প্রপার নাউন বলে থাকি, যদি কোনো প্রপার নাউন হয় বা সরাসরি কোনো ব্যক্তির নাম হয়, বা এভরিবডি বা নো বডি বা নন, এইগুলোর মধ্যে যদি কোনো একটা থাকে সেন্টেন্সের মধ্যে, তখন আমরা সেখানে হু ব্যবহার করবো। তখন আমরা সেখানে সরাসরি হু ব্যবহার করবো। আর এই হু আর হুইসের বিষয়টা একটু ইজি, সেটা আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার বোঝাবো যে এখানে এটা কতটা সহজ। আচ্ছা, এই শব্দগুলোর মধ্যে কোনো একটা যদি থাকে, তখন আমরা সেখানে হু ব্যবহার করবো। আচ্ছা, এবার সরাসরি যদি বস্তু বোঝায় বা সরাসরি অন্য কোনো জিনিস যদি বোঝায়, তখন আমরা সেখানে হুইস অথবা হট ব্যবহার করবো। তবে হুইসটা বেশি ব্যবহার হয়, হটেরও ব্যবহার আছে এখানে। যাই হোক, সেটা আমরা সরাসরি বোঝাতে হবে। সরাসরি ব্যক্তি বোঝালে হু হবে, আর বস্তু বোঝালে আমরা হুইস বা হট ব্যবহার করবো। তারপর মানুষের উচ্চতা যদি বোঝায়, যে সে 6 ফিট লম্বা, বা সে ক্লাসের মধ্যে সবচাইতে লম্বা ছেলে, এরকম যদি আমরা বোঝাই, তাহলে আমরা সেখানে হাউ টল ব্যবহার করবো। তাহলে এই যে 6টা বিষয় আমরা অবশ্যই জানলাম। এটাও শব্দের অর্থের মধ্যে তোমরা মুখস্থ করবা। বাকি এর আগে যেটা দিয়েছি আর এটা দুইটা মিলে একসাথে মুখস্থ করবা। আশা করি তোমরা শব্দের অর্থ মুখস্থ করলে এই ডব্লিউএস কোশ্চেনের আর প্রবলেম হওয়ার কথা না। এবার আমরা এই এক্সাম্পলগুলো দেখব। আমরা এক্সাম্পলগুলো দেখার আগে তোমাদের কাছে একটা বিষয় রিকোয়েস্ট, যে অবশ্যই আমি যে কোনটা থাকলে কি হবে এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। যদি মুখস্থ করতে পারো, তাহলে আমি যে এক্সাম্পলগুলো দেবো আর তোমাদের বিগত যে প্রশ্নগুলো আছে, বিগত সালের যে প্রশ্নগুলো, এগুলো অবশ্যই তোমরা বাসায় একটু পড়বা। আর তোমাদের যে ডব্লিউএস কোর্সের বইয়ে যেখানে আছে, সেখান থেকে তোমরা রুলগুলো দেখার দরকার নেই, শুধুমাত্র এক্সারসাইজগুলো দেখবা। আশা করি তুমি এইগুলো পড়লে আর ওই এক্সারসাইজগুলো পড়লে, বিগত সালের প্রশ্নগুলো পড়লে, তোমার ডব্লিউএস কোর্সে নিয়ে কোনো সমস্যা হবে না। আর তারপরে যদি সমস্যা হয়, আমাকে অবশ্যই জানাবো যে স্যার এটা কেন ডিফারেন্ট। আর যদি কোনো ডিফারেন্ট যে একটা থাকে, আমরা সেটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমি আবার ক্লাস করাবো তোমাদের। শুধু তোমাদের দায়িত্ব হচ্ছে এগুলো একটু মুখস্থ করে রাখা। এখন আমরা একটু এক্সাম্পল লিখি, কয়েকটা এক্সাম্পল লিখে তোমাদের বিষয়টাকে আরো একটু স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আমার সাথে সাথে এক্সাম্পলগুলো তোমরা ওঠাই নাও। আচ্ছা, আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখেছি, মোটামুটি 5টা এক্সাম্পল লিখেছি। 5টা এক্সাম্পলের মধ্যে 5টা রুল আছে, বা 5টা শব্দের অর্থ আছে। আমরা সবগুলো শব্দের অর্থ দিয়ে মানে সার্চ করে দেখবো যে এটা কোন শব্দের অর্থের সাথে মিলে যাচ্ছে। এখন আমি অ্যান্সারটা বলি। আমি 5 নম্বরের উত্তরটা একটু আগে লিখি। আমি যদিও মাঝখানে জায়গা রাখি, এই কারণে 5 নম্বরের একেবারে শেষের উত্তরটা আগে লিখবো, তবে আমার সাথে সাথে উত্তরটা লিখে নিই। এখন আমি এখানে উত্তরটা দেখো কি লিখবো। আমি তার আগে একটু আইডেন্টিফাই করি যে আসলে কোনটা কি। এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। আমরা তিনটাকে আইডেন্টিফাই করে দিলাম। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাই আমরা ডব্লিউএস কোর্সে লিখতে গেলে কখনোই আমাদের অ্যান্সারটা ব্যবহার করবো না, আমরা এই বাকি দুইটা দিয়ে অ্যান্সারটা করবো। এখন আমি বলেছি যে যদি কোনো পত্রিকার নাম বোঝায়, যদি কোনো পত্রিকার নাম, আমাদের স্ট্রাকচার কিন্তু এখনই ব্যবহার হবে। আমি বলেছি যে আমাদের স্ট্রাকচার কিন্তু ব্যবহার করতে হবে, তাই আমরা এখনই ব্যবহার শুরু করবো। আর স্ট্রাকচারের শুরুতেই আছে যে একটা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে, আর এই ডব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করতে হয় কোথা থেকে? অবশ্যই অ্যান্সার থেকে। যে প্রশ্নটা পড়ে দেখলাম যেখানে একটা পত্রিকার নাম আছে, তাই আমরা জানি পত্রিকার নাম থাকলে সেখানে ব্যবহার করতে হয় হোয়াট নিউজ পেপার। কি ব্যবহার করবো? হোয়াট
নিউজ পেপার, পত্রিকার নাম বোঝালে আমরা ব্যবহার করবো হট নিউজ পেপার। ব্যাস, আমাদের ডব্লিউএস ব্যবহার করা শেষ। এবার আমরা একটা ভার্ব ব্যবহার করবো। ভার্ব মানে আমরা একটা সাহায্যকারী ভার্ব নিয়ে নেবো। কিন্তু দেখো এর মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তার মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলোর মধ্যে কোনোটা নাই। এখন না থাকলেও কিন্তু আমাদের একটা বানাতে হবে অবশ্যই। কিভাবে বানাবো? সেটা হচ্ছে মেইন ভার্ব দেখে, মেইন ভার্বের সাহায্য নিয়ে আমরা একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো। এখানে রিড আছে, দেখো রিডটা হচ্ছে একটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম হলে আমাদের সেখানে ডু ব্যবহার করতে হয়, তাই আমরা সেখানে ডু ব্যবহার করব। ডু ব্যবহার করলাম। এবার আমাদের প্রথমে ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করা শেষ, তারপরে আমরা একটা অক্সিলারি ভার্ব, একটা সাহায্যকারী ভার্ব ব্যবহার করলাম। এবার আমরা সাবজেক্ট ব্যবহার করব। আমরা বলেছি সাবজেক্টের 4টা ওয়ার্ড পরিবর্তন হয়, আই, উই, ইউ, আর। এবং আই এখানে যেহেতু আছে তাই আমরা জানি আই এর পরিবর্তে আমরা ইউ ব্যবহার করতে হয়, তাই আমরা এখানে ইউ ব্যবহার করব। ব্যবহার করলাম, সাবজেক্ট ব্যবহার করা শেষ। এবার আমাদের মেইন ভার্ব ব্যবহার করতে হবে। মেইন ভার্বটা কি আছে এখানে? মেইন ভার্ব রিড আছে। আর আমরা বলেছি মেইন ভার্বটা সবসময় বেস ফর্মে ব্যবহার হবে, তাই রিড এর বেস ফর্ম রিড, তাই আমরা এখানে রিড ব্যবহার করব। এবার আমরা বলেছিলাম আমাদের এক্সটেনশন মানে বাকি অংশ ব্যবহার করতে হবে। দ্বিতীয়ের মধ্যে দেখো কোনো বাকি অংশ নাই, তাই আমরা ব্যবহার করব না। তাই আমাদের শেষে কি ব্যবহার করতে হবে? কোর্সের ভার্ব। তাই এখানে আমরা কোর্সের ভার্বটা ব্যবহার করে দিলাম। এ হলো আমাদের ডব্লিউএস কোর্সের। ঠিক আছে, এটার উত্তর এটা। তাই পরীক্ষায় আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে সাবজেক্টটা কোথায়, ভার্বটা কোথায়, আর সেন্টেন্সটা আসলে কি বলছে। তার মানে আমাদের শব্দের অর্থের মধ্যে যেটা খাটবে শুধু আমরা সেটাই প্রথমে খাটাবো, আর বাকি স্ট্রাকচারগুলো আমরা মিল রাখবো, আশা করি আমার উত্তর হয়ে যাবে। এবার আমরা এই লাস্টের 5 নম্বরটা একটু মুছে দেবো, আশা করি তোমরা উঠাই নিয়েছো। আমি এবার 4 নম্বরের উত্তরটা একটু বলি। 4 নম্বর কিভাবে হবে উত্তরটা আমরা এখানে একটু আইডেন্টিফাই করে দিই তোমাদের। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে অ্যানসার, আর এটা হচ্ছে এক্সটেনশন। এবার আমরা একটু মিলাই। প্রথমে আমাদের স্ট্রাকচার কি বলে, যেটা প্রথমে ডব্লিউএস কোর্সেন ব্যবহার করতে হবে। তাই এখানে ডব্লিউএস কোর্সেন ব্যবহার করতে হবে কি দেখে, সেন্টেন্সটা পড়ে যে কোন ওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করব। এখানে মূলত বাসের গতিটাকে বোঝানো হয়েছে যে একটা বাস 60 কিলোমিটার পার আছে, তাই আমরা জানি গতি বোঝালে আমাদের ব্যবহার করতে হবে হাউ ফাস্ট। গতি বোঝালে আমরা ব্যবহার করব হাউ ফাস্ট। যাক, আমাদের ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করা শেষ। এবার আমরা একটা ভার্ব ব্যবহার করব, সাহায্যকারী ভার্ব। কিন্তু এর মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু মেইন ভার্ব আছে, তাই মেইন ভার্ব থেকেই আমরা সাহায্যকারী ভার্ব বানাবো। কিভাবে বানাবো? মেইন ভার্বের শেষে ইয়েস বা ইয়েস আছে, দেখো এখানে রানের পাশে ইয়েস আছে, তাই আমরা জানি ইয়েস বা ইয়েস থাকলে মেইন ভার্বের শেষে ইয়েস বা ইয়েস থাকলে সেখানে ডাজ হয়, তাই আমরা এখানে ডাজ ব্যবহার করব। ব্যবহার করলাম ডাজ। তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব ব্যবহার করা শেষ। এবার আমরা সাবজেক্ট ব্যবহার করব। আমাদের সাবজেক্ট হচ্ছে শুরুতেই আছে দ্য বাস। আমরা বলেছি ওই 4টা ওয়ার্ড সাবজেক্ট, ওই 4টা ওয়ার্ড বাদে বাকি যদি কোনো সাবজেক্ট থাকে সেগুলোর কোনো পরিবর্তন হয় না, তাই আমরা ওখানে দ্য বাসই ব্যবহার করে দেবো। সাবজেক্টটা যা আছে তাই দ্য বাস। ব্যাস, সাবজেক্ট ব্যবহার করা শেষ। এবার আমরা মেইন ভার্ব ব্যবহার করব। কিন্তু দেখো এর মধ্যে মেইন ভার্বটা বলেছি আমরা বেস ফর্মে হবে, তাই এর মধ্যে কোনো মেইন ভার্ব এস বাই এসটা আমরা উঠাই দেবো, মানে এসটা উঠাই দেবো, কারণ এস এর জন্য আমরা ডাজটা ব্যবহার করেছি। তাই আমরা মেইন ভার্বটা সবসময় সলিড ফর্মে ব্যবহার করতে হয়। তাই এখানে সলিড ফর্ম কোনটা? রান। তার মানে রানের পাশে এস যুক্ত আছে, তাই এসটা উঠে যায়, তাই আমরা এখানে রান ব্যবহার করব। রান ব্যবহার করলাম, মেইন ভার্ব ব্যবহার করা শেষ। এবার আমাদের অতিরিক্ত ব্যবহার করতে হবে। আমরা বলেছি অতিরিক্ত যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা আমরা ব্যবহার করব। সেটা কি? পার আওয়ার। লাস্টে কোশ্চেন মার্ক, তার মানে আমাদের স্ট্রাকচার পড়ায় লাগবে। যদি তুমি স্ট্রাকচারটা ভালো করে জানো আশা করি তুমি অ্যান্সারগুলো করতে পারবে। এখানে আমরা লিখলাম হাউ ফাস্ট ডাজ দ্য বাস রান পার আওয়ার। সে পার আওয়ার কত, মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়। গতি বোঝালে হাউ ফাস্ট, বাস এতটুকুই। গতি বোঝালে হাউ ফাস্ট, পত্রিকা বোঝালে হট নিউজ পেপার, মানুষের বয়স বোঝালে হাউ ওল্ড। এইভাবে মুখস্থ করে ফেলবো। মুখস্থ করলে তোমাকে এখানে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আশা করি তোমার উত্তরটা লিখে নিয়েছো এবং বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবো। আচ্ছা, আমি এটা মুছে দিলাম। এবার আমরা 3 নাম্বারটা অ্যান্সারটা করবো। 3 নাম্বারটা সেম আমি একটু আইডেন্টিফাই করে দিই। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমার মেইন ভার্ব, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু এখানে একটা সময় বোঝাচ্ছি
সময় বোঝানো মানে সময় বোঝানো যাচ্ছে যে একটা সময় বোঝাচ্ছে এটা 5টা বাজে, মানে ব্যাংকটা ক্লোজ হয় 5টার সময়। তাই আমরা জানি কোনো কিছু সময় বোঝালে হোয়েন হয়, তাই ডব্লিউএস কোশ্চেনের শুরুতেই আমরা হোয়েন ব্যবহার করবো। হোয়েন ব্যবহার করলাম, এটা আমাদের ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করবো। এবার আমরা কি ব্যবহার করবো, একটা সাহায্যকারী ভার্ব, কিন্তু এর মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তাই আমরা একটা সাহায্যকারী ভার্ব তো আমাদের বানাতেই হবে যে কোনো ভাবে হোক। তা কোথা থেকে বানাবো, মেইন ভার্ব থেকে বানাবো। তাই দেখা যাচ্ছে যেখানে মেইন ভার্ব সেখানে ইয়েস বাই ইয়েস আছে, তাই আমরা এখানে ডাজ ব্যবহার করব। ব্যবহার করলাম, এবার আমরা সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্টটা কি, সাবজেক্টটা সেন্টেন্সের শুরুতেই আছে আর এই সাবজেক্টের কোনো পরিবর্তন নেই, তাহলে কি হবে, দ্য ব্যাংক। ব্যবহার করলাম দ্য ব্যাংক। এবার আমাদের মেইন ভার্ব ব্যবহার করতে হবে। স্ট্রাকচারে তাই বলে যে এবার আমাদের মেইন ভার্ব আসতে হবে, তাই মেইন ভার্ব সবসময় বেস ফর্মে হবে। ক্লোজ এসেছে তাই আমরা এখানে ক্লোজ ব্যবহার করব। ব্যাস ক্লোজ। এবার আমাদের কি ব্যবহার করতে হবে, অতিরিক্ত, কিন্তু এর মধ্যে কোনো অতিরিক্ত শব্দ নাই, যা আছে যতগুলো আছে ওটা হচ্ছে উত্তর, তাই অতিরিক্ত না থাকলে আমরা এখানে কোটসের মান দিয়ে ক্লোজ করে দেবো। ব্যাস এটা হচ্ছে উত্তর। অনেক সহজ হয়ে যাবে যদি তুমি তোমার শব্দের অর্থ এবং স্ট্রাকচার এই দুইটা সম্মিলিতভাবে মনে রাখতে পারো। যদি স্ট্রাকচার এবং শব্দের অর্থগুলো মনে রাখতে পারো, আশা করি তোমাদের পাসের পাস কম হবে না। ওকে, এটা হচ্ছে দি। এবার 2 নম্বরটাকে আমি একটু আইডেন্টিফাই করে দিই। এখানে হচ্ছে একটা সাবজেক্ট আর এটা হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব। এটা হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব। এবার এখান থেকে মূলত এটা হচ্ছে পুরোটাই অ্যান্সার, এটা হচ্ছে অতিরিক্ত, ওটা হচ্ছে অতিরিক্ত আর এখান থেকে পুরোটাই হচ্ছে অ্যান্সার। এবার এখানে দেখো ঘড়ির সময় বোঝাচ্ছে 15 মিনিট পাস্ট 10, এখানে একটা ঘড়ির সময় বোঝাচ্ছে আর আমরা বলেছি ঘড়ির সময় বোঝালে হট টাইম হয়, তাই আমরা এখানে ব্যবহার করবো হট টাইম। ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করা শেষ। এবার আমাদের নিয়ম অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বটা আছে ইজ, তাই আমরা ডু ডিড ডাজ নিয়ে আসবো না, যেটা আছে ওটাই ব্যবহার করব। তাই আমরা এখানে ইজ ব্যবহার করে দিলাম, ভার্ব ব্যবহার করা শেষ। এবার আমরা সাবজেক্ট দেবো। সাবজেক্ট কি আছে, ইট আছে। ইট মানে ওই 4টা ওয়ার্ডের মধ্যে না, 4টা ওয়ার্ডের বাইরে, তার মানে ওখানে যা থাকবে তাই বলবে। ইট ব্যবহার করে দিলাম। এবার আমাদের সাবজেক্ট ব্যবহার করার পর মেইন ভার্ব ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কোনো মেইন ভার্ব নাই, তাহলে কি আমরা মেইন ভার্ব নতুন করে নিয়ে আসবো, না নিয়ে আসা লাগবে। আমাদের এই সাহায্যকারী ভার্ব না থাকলে তখন নিয়ে আসতাম, কিন্তু মেইন ভার্ব না থাকলে মেইন ভার্ব তুমি বানায় নিয়ে আসা যাবে না, তার মানে ওখানে ব্যবহার করার দরকার নেই। এবার তাহলে মেইন ভার্ব যদি না ব্যবহার করি তাহলে আমরা এক্সটেনশন ব্যবহার করবো। এক্সটেনশনের মধ্যে কি আছে, নাও আছে, লাস্টে কোশ্চেন মার্ক। ব্যাস উত্তর শেষ। এটা আসলে সহজ হয়ে যাবে, তোমরা যদি একটু প্র্যাকটিস করো বাসায়, আশা করি সহজ মানে কঠিন হবে না। ওকে, তাহলে এটা মুছে দিলাম। এবার 1 নম্বরটা কি আছে, মাই এল্ডার সিস্টার ইজ এ টিচার। মাই এল্ডার সিস্টার ইজ এ টিচার। এবার এটাকে আমি একটু আইডেন্টিফাই করি। এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার ভার্ব আর এটা হচ্ছে আমার অ্যান্সার। এখানে আমি অ্যান্সারটা লিখতে পারবো না, কারণ অ্যান্সারটা লিখবো না এই কারণে, কারণ এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করবো, তাই আমার স্ট্রাকচার অনুসারে শুরুতেই হবে ডব্লিউএস ওয়ার্ড। তাই আমি বলেছি ডব্লিউএস ওয়ার্ডের মধ্যে একটা শব্দ অর্থে বলা ছিল যে পেশা বোঝালে হট হয়, এখানে কিন্তু টিচার একটা পেশা, তাই যদি টিচার পেশা হয় বা পেশা বোঝায় তখন আমরা অ্যান্সার হিসেবে ব্যবহার করবো শুরুতেই হট। ব্যবহার করা শেষ। এবার আমাদের একটা ভার্ব ব্যবহার করতে হবে এবং দেখি সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা। অবশ্যই সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে, ইজ, তাই আমরা এখানে ইজটা ব্যবহার করি। ব্যবহার করলাম ইজ। এবার আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে, আর আমরা দেখি সাবজেক্টের মধ্যে কি পরিবর্তন আছে। সাবজেক্ট আছে এখানে মাই লিটল সিস্টার। আমরা জানি মাই এবং আওয়ার থাকলে ইওর হয়, মাই এবং আওয়ার থাকলে ইওর হয়, তাই এখানে মাই লিটল সিস্টার আছে, আমি ওখানে দেবো ইওর লিটল সিস্টার। your elder sister। আমাদের आंसर হয়ে গেল সাবজেক্ট। এবার আমরা মেইন ভার্ব দেব, কিন্তু এর মধ্যে কোনো মেইন ভার্ব নাই। এবার বাকি অংশ দেব, এর মধ্যে কোনো বাকি অংশ নাই, তার মানে আমরা এখানে অ্যানসারটা ক্লোজ করে দিতে পারি। এবার দেখো কিছু কিছু বইয়ে এটা একটু ব্যতিক্রম উত্তর থাকে। কেমন উত্তর থাকে, অনেক সময় লেখা থাকে
হোয়াট ইজ ইউর ইল্ডার সিস্টার ডু, এই পাশে এক্সট্রা লেখা থাকে ডু মানে কি করে। আবার অনেক সময় এমন লেখা থাকে হোয়াট ইজ ইউর ইল্ডার সিস্টার প্রফেশন, ইল্ডার সিস্টার প্রফেশন, অনেক সময় এখানে প্রফেশন বা ডু কথাটা এক্সট্রা লেখা থাকে। যদি তুমি ডু এবং ইল্ডার সিস্টার মানে নিজে থেকে জানো যে এরকম কোনো শব্দ ব্যবহার করতে হয়, তখন তুমি ব্যবহার করতে পারো, উত্তরটা হবে। আর যদি মনে করো যে আমি এটা ব্যবহার করতে পারি না বা এটা আমি জানি না, তখন তুমি এটা অ্যান্সার করে দিবা। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডব্লিউএস কোর্সের নিয়ে একটা শর্ট আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাসই প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করবা, বুঝতে কষ্ট হবে না। আশা করি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করবো প্রত্যেকটা গ্রামার। আমরা আগামী দিন নতুন আরেকটা গ্রামার নিয়ে আলোচনা করব। আর তোমরা আজকে ডব্লিউএস কোর্সে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাও যে আমি এই বিষয়টা বুঝতে পারিনি, বা অনেক সময় অনেক বিগত সালের প্রশ্নে বা অনেকের মডেল টেস্টে বিভিন্ন টাইপের ডব্লিউএস কোর্সের থাকে। সেটা ডব্লিউএস কোর্স যদি তোমরা বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবা যে স্যার আমি এটা বুঝতে পারিনি। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট যে দুইটা বিষয় একটু জানতে হবে, একটা হচ্ছে শব্দের অর্থগুলো আর একটা হচ্ছে স্ট্রাকচার। এই দুইটা বিষয় যদি জানতে পারো ডব্লিউএস কোর্সে নিয়ে কোনো প্রবলেম হবে না। তোমরা বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই বাসায় রিভিশন দিবা। যাদের প্রবলেম হবে আমাকে জানাবো। অবশ্যই ভালো থেকো। আজকে এই পর্যন্ত, আগামী দিনে আবার নতুন কোনো ক্লাস নিয়ে দেখা হবে। আশা করি সাথে থেকো, ভালো লাগবে।